বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেছেন যে দেশের এই সংকটময় মুহূর্তে জাতি খুব উদ্বিগ্ন। কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে। তবে ব্যক্তিগতভাবে আমি উদ্বিগ্ন না। কারণ হচ্ছে যে আমি যেভাবে জিনিসটাকে দেখছি, পরিস্থিতিটাকে দেখছি, অ্যাট প্রেজেন্ট এটা একটা ক্রাইসিস মনে হলেও আমরা সারভাইভ করতেছি এবং দেশকে সঠিক পথে নেয়ার জন্যে বা সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে একটা সংকটের মুখোমুখি আমাদের হতে হয়। আমরা ঠিক সেই সংকটের মুখোমুখি হয়েছি। আপনারা জানেন যে বুধবারে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এক ঐতিহাসিক বক্তব্য রেখেছেন তার সহকর্মীদের সামনে। ওই বক্তব্যের পরই দেশের নিয়ন্ত্রণভার বেসিক্যালি তার হাতে চলে যায়। কারণ আমি সবসময় একটা জিনিস বলি যে ইউনূস হলো ঠুটো জগন্নাথ। আমেরিকানরা তাকে এনে বসাইছে, ইউরোপিয়ানরা তাকে এখানে বসাইছে তাদের একটা উদ্দেশ্য সাধন করার জন্য। কিন্তু তার কোনো পলিটিক্যাল বেজ নাই, তার কোনো জনসমর্থন নেই। প্রাথমিক অবস্থায় যেটা দেখা গিয়েছিল, একটা অংশ সমর্থন ছিল তার কার্যকলাপে। তার চেহারা যখন মানুষের সামনে ভেসে উঠল এবং সবাই যখন দেখলো দেশটা অন্ধকার গহ্বরে ডুবে যাচ্ছে, তখন মানুষের মোহ কেটে গেছে। সে একেবারে একা হয়ে গেছে। কিন্তু দেশটাকে যে অবস্থায় নিয়ে ফেলেছে, দেশের সকল মানুষ সামরিক বাহিনীর ইন্টারভেনশন এখানে প্রত্যাশা করেছে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামরিক বাহিনী এখানে হস্তক্ষেপ করেছে। কি হস্তক্ষেপ করেছে? তারা ক্ষমতা দখল করে নাই এবং ভবিষ্যতের ক্ষমতা দখল করার কোনো সম্ভাবনা আমি দেখি না। কিন্তু যেহেতু তাদের শক্তি বলে, তার নিজস্ব কিছু নাই, কিন্তু সেনাবাহিনীর শক্তি বলে, সেনাবাহিনীকে ঢাল হিসাবে ব্যবহার করে সে ক্ষমতায় 9 মাস টিকেছিল। কিন্তু সেনাবাহিনী এখন রিয়েলাইজ করতেছে আমরা তো কোনো, সেনাবাহিনী ভাবলো আমরা তো কোনো দেশ বিরোধী কোনো কাজে, দেশের মানুষের কোনো স্বার্থ বিরোধী কাজে কারো সহযোগী আমরা হতে পারি না, যাতে এই দায়িত্ব সামরিক বাহিনীকে দেয়নি। স্বাভাবিকভাবেই হলেও দেরিতে হলেও সেনাবাহিনীর এই বোধোদয় হয়েছে যে না, এভাবে চলতে পারে না। তারই প্রেক্ষিতে সেনাপ্রধান তার বক্তব্যের মাধ্যমে এই অবৈধ অসাংবিধানিক সরকারকে গাইডলাইন দিয়েছে, রেড লাইন দিয়ে দিয়েছে। এই তোমার সীমারেখা, এর বাইরে তুমি যেতে পারবে না। তোমার কাজ ডে টু ডে কাজ, নীতি নির্ধারণী কোনো কাজ তোমার না, এটা নির্বাচিত সরকার করবে। ব্যাস,
এটাই হলো সেনাপ্রধানের বক্তব্যের বিশেষ তাৎপর্য। এবং সেনাপ্রধান বক্তব্য শেষ হওয়ার পরপরই সরকারের সমস্ত অর্গানকে সেনাবাহিনীর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তারা কতটুকু করতে পারবে, কি করতে পারবে, কি করতে পারবে না। এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী, আনসার থেকে সামরিক বাহিনী, প্রায় 7 লক্ষেরও অধিক বাহিনীকে তারা কমপ্লিট কন্ট্রোলে নিয়ে গেছে। দেশের কোনো বাহিনী সেনাবাহিনীর কথার বাইরে কোনো কাজ করার কোনো সুযোগ আর এখন নেই। এমন একটা পরিস্থিতিতে, এবং আমার যতটুকু ধারণা, সেনাবাহিনীর তরফ থেকে ইউনূস সাহেবকে জানিয়ে দেওয়া হয়েছে। কি জানিয়ে দেওয়া হয়েছে? আপনি এর বাইরে কোনো কাজ করতে পারবেন না, এবং সেটা খুব সীমিত সময়ের জন্য। নির্বাচন হবে, সেই নির্বাচন আপনার অধীনে হবে না, বিকজ আপনি ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। তারা অনেক কারণ দেখিয়ে দিয়েছে, দ্যাট ইজ দিবালোকের মতো সত্য, সবাই জানে সেটা, যে কিভাবে তার নিউট্রালিটি সে লুজ করেছে। সো মেসেজ পেয়ে গেছে সব দিক থেকে ইউনূস সাহেব। এটা হলো বুধবারেরই কথা। বুধবারেই ইউনূস সাহেব এই ঘটনা এগুলি জেনে, এবং সে বুঝতে পেরেছে যে তার আর সামনে আগানোর কোনো সম্ভাবনা নাই, সুযোগ নাই। তার ক্ষমতার ভিত যেখানে এই কথা বলতেছে, সেখানে তো তার আর সামনে চলার মতো কোনো ক্যাপাসিটি নাই। সেই কারণে উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে এরকম একটা অবস্থায় যদি আমি চেয়ারে বসে থাকার জন্য ইনসিস্ট করতে থাকি বা জেদ ধরি, তাহলে তার জন্য এটা খুবই বোকামির একটা কাজ হবে। এটা অনেক সমস্যার, আরো জটিল সমস্যার সৃষ্টি করতে পারবে, যা একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে তার পক্ষে সেটা সামাল দেওয়া সম্ভব না। এটা পলিটিশিয়ান হলে আমরা যেমন 50 বছর রাজনীতির সাথে ছিলাম, আমরা যে কোনো পরিস্থিতি ফেস করতে পারি, গুলির সামনে দাঁড়াতে পারি, জেল দুল, এগুলি আমাদের জন্য কোনো ব্যাপারই না। এগুলি কোনো প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে মৃত্যু, জেল এগুলি কোনো বিষয়ের মধ্যেই পড়ে না, কনসিডারেশনই থাকে না। সো ইউনূস সাহেবের সেই মোরাল স্ট্রেংথটা নাই, যার জন্য সে ওই নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। এইভাবে সে আর যেহেতু আর কোনো কাজ করতে পারবে না, আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তাহলে সে তো কেরানির মতো হয়ে গেল। এতদিন কিভাবে কি বলছে, কি করছে, এখন তাকে কি করতে হবে। সো সে চিন্তা করছে যে না, আমার পক্ষে এটা সম্ভব না, প্লাস আমি এটা কন্টিনিউ করতে গেলে আরো কিছু জটিলতা বাড়বে, আরো বাড়বে। কারণ বাঘ যখন বিড়ালে পরিণত হয়, তখন পিঁপড়াও তাকে কামড়াতে চায়, তার পরিস্থিতি হতে সেরকম অবস্থায় চলে যাবে। সো হি অ্যালোন ডিসাইডেড টু লিভ। এখন সেই কথাটা সে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত, আমি তো গতকালকেও একটা এপিসোড করেছি, এরকম কোনো সংখ্যা তো বিকেল পর্যন্ত ছিল না। সন্ধ্যা থেকে এই জিনিসটা যখন লিক হলো, জানাজানি হলো, তারপর থেকেই খুব
ড্রামেটিক্যালি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, ডেটোরিয়েটেড হলো, যা এই অবৈধ সরকারের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে। এখন কথা হচ্ছে সে পদত্যাগ করতে চাচ্ছে। কি কারণে পদত্যাগ করতে চাচ্ছে সেটা তো আমি বললাম, কিন্তু তার এই পদত্যাগ নিয়ে এখন কি নাটক শুরু হয়েছে। সে যেটা চাচ্ছে সে সেটা চাচ্ছে না, তাকে দিয়ে করাতে চাচ্ছে। আমি বিশ্বাস করি যে সে সামরিক বাহিনীর মুখোমুখি হতে চাচ্ছে না। এখানে অনেকগুলো কারণ আছে যেগুলি আমি বলা ঠিক হবে না, আপনারা বুঝে নিবেন। অনেক ঝুঁকি আছে। তো আমাদের অতীতে অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক অপ্রত্যাশিত দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের অতীতে হয়েছে সামরিক বাহিনীর সাথে টাচেলে যাওয়ার কারণে। তো হি নোজ ইট, হি ক্যান রিমেম্বার ইট। সো সে বুঝতেছে, সে ফিল করতেছে, কিন্তু তাকে তার সারাউন্ডিংসে যারা আছে তারা প্রেশারাইজ করতেছে, আপনাকে থাকতে হবে। সে এখন অনেক কথা বলতেছে, পলিটিশিয়ানরা আমার কথা শুনে না, আমাকে সাপোর্ট দেয় না, এক একজন এক এক রকমের কথা বলে, কেউ কাজ করে না, আমি এই ব্লেম নিতে পারবো না। এবং সে জানে, সে তো এটা বলতে পারতেছে না যে আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে না, ফ্রি ফেয়ার ইলেকশন করবে এবং সব দল মিলে করবে এবং সে থাকতে পারবে না, নির্বাচন তার নয়, এটা তো সে বলতে পারতেছে না। এটা তো সে জানে, তাই হি ইজ ইনফর্মড, কিন্তু সেটা বলতে পারতেছে না, বলছে না। কারণ ইতিমধ্যে একাধিকবার বিএনপির বড় বড় নেতারা বলে ফেলছে যে সে নিরপেক্ষ না, তার অধীনে নির্বাচন হতে পারে না। সো এখন সে যেটা, তার সাথে লোকরা যেটা করতে চাচ্ছে, একটা যারা এই 5 তারিখের এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, যে সমস্ত রাজনৈতিক দলের গোষ্ঠী সংস্থা, তাদেরকে আবার এক করে ইউনূসকে একটা পজিশন দেওয়ার জন্য। কিন্তু এটা একটা বিপদ। কি পজিশন দিবে? ইউনূসকে তো চলে যেতে বলে নাই আর্মিতে কোনো ব্লেম দিতে পারবে না যে না তাকে চলে যেতে বলছে। আমি বলে দিয়েছে নীতি নির্ধারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আপনি ডেলি কাজ করবেন, নির্বাচন হবে, নির্বাচনে চলে যাবে, এবং আপনি কখন যেতে হবে সেটা পরে, যখন আগে নির্বাচন ইলেকশন ডিক্লেয়ার হোক, তার কিভাবে কি হবে সেটা আর একটু পরের ব্যাপার, বাট তারা সেটা জানিয়ে দিয়েছেন। এখন কোন কুচক্রী মহল আছে, কিছু লোকজন তো আছে এই দেশে সবসময় একটা ঝামেলা বাঁধানোর তালে থাকে। যদি এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, আমি যতটুকু খোঁজ পেয়েছি, 2টা দেশে তার অনেকগুলো লোকজনের ভিসার জন্য রিকোয়েস্ট করছে যে এই লোকগুলির ভিসা করানোর জন্য, কিন্তু এই লোকগুলি যে এয়ারপোর্ট পাস হতে পারবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর্মি মে নট অ্যালাউ দেম টু লিভ কান্ট্রি। I have little doubt about that. So, একটা হলো যে ভিসার সুযোগটা হচ্ছে না, তারা বুঝে গেছে, আমেরিকান এম্বাসি, ফ্রেঞ্চ এম্বাসি বুঝে গেছে, ব্রিটিশ এম্বাসি, হাই কমিশন বুঝে গেছে যে দিস গভর্নমেন্ট ইজ নো লঙ্গার ফাংশনস। সো তারাও ঘুরে গেছে। যেহেতু তাকে যেই কারণে বসানো হয়েছে সেই কাজটা যেহেতু হবে না, তাকে দিয়ে করানো সম্ভব না, এটা আমি আগেই বলছি। সে যদি করতে যায় তাহলে তার ইন্টারনাল প্রবলেম, আর সে যদি না করতে যায় তার এক্সটার্নাল প্রবলেম। সো হি ইজ ইন ট্রাবল, হি ইজ ইন ট্র্যাপ, ওন ট্র্যাপ। তো তার জন্য তার প্রতি আর কোনো ফ্যাসিনেশন আমেরিকা ইউরোপের নাই। ইটস ওভার। এখন আমার কথা হচ্ছে, যারা এই যে আজকে বিএনপির থেকে
যে প্রতিক্রিয়া জানানো হইল সালাউদ্দিন সাহেব, উনি বললেন বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না, রোডম্যাপ দিলে কোনো সমস্যা নাই। কিন্তু বিএনপি চাওয়া না চাওয়ার উপরে এখন আর এইসব কিছু নির্ভর করে না। এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিএনপির একটা ভূমিকা আছে, আজকের এই জায়গায় আসার জন্য বিএনপির একটা ভূমিকা আছে, এটা সঠিক। কিন্তু আপনি শুরু করে দেওয়ান, আবার আপনি এসে আপনার সুবিধা মতো বলবেন যে আমি থাক, আমার কাজ উদ্ধার হইল। নট দ্যাট ইজি, ওইটা হচ্ছে না। আর জামাতের ব্যাপার আলোচনা করে কোনো লাভ নেই, কি বলো না বলো ইম্যাটেরিয়াল। সো বিএনপি চাইলেও তাকে আর রাখতে পারবে না, কারণ ইউনূস সাহেব এটা বুঝে যে তাকে, সে যদি যেই কয়দিন সামনে থাকবে বিএনপির পুতুল হয়েই তাকে থাকতে হবে। এবং কয়েকজন উপদেষ্টাকে হয়তো এটা ছাড় দিতে পারে, ঠিক আছে আপাতত এই পরিস্থিতি সামলানোর জন্য এরা পদত্যাগ করার দরকার নেই, ঠিক আছে কয়েকদিন থাকুক, যাই হোক একটা নেগোসিয়েশন। এখানেই কিন্তু এটা শেষ হচ্ছে না, এটা শেষ আছে। শেষটা অত্যন্ত জটিল হতে পারে যদি এখানে সামরিক বাহিনীর প্যারালাল কোনো শক্তি দাঁড়াইতে যায়। আমি কালকে বলছি, বাংলাদেশের সশস্ত্র বাহিনী সকল দিক বিবেচনা করে, সকল ব্যবস্থা গ্রহণ করে, নিশ্চয়তা নিয়ে এরকম একটা ঝুঁকিপূর্ণ, আমি বলবো, পদক্ষেপ নিয়েছে। কেউ যদি ওয়াকার সাহেবের ওই কথাকে ডিপেন্ড করতে চায় যে মাত্র 30,000 সামরিক বাহিনী, আমরা তো 3 লাখ জোগাড় করে ফেলতে পারবো, 5 লাখ জোগাড় করলে কোনো ব্যাপার না, ভুল হবে। আমি খুব সতর্ক করতেছি, সাবধান করতেছি, হুঁশিয়ার করতেছি, ভুল হবে। বাংলাদেশের 7 লক্ষের উপরে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনী যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত, তাতে যা হওয়ার হবে। যদি কোনো কারণে সেনাবাহিনীকে সহযোগিতা করার প্রয়োজন হয়, মাঠে সিভিল এইড, পাবলিকের সমর্থনের প্রয়োজন হয়, দেশের জনগণ প্রস্তুত। তারা এক পা আগে বসে আছে সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর জন্য। সো সেনাবাহিনীকে কেউ একা মনে করলে ভুল হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে একা মনে করলে বড় ভুল হবে। এটা হলো আমাদের দেশের কথা। তারপরেও যদি সেনাবাহিনী মনে করে তার আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন আছে, সেটাও প্রস্তুত আছে। সো সকল প্রস্তুতি সম্পন্ন করে এই যারা এখন আটঘাট বাঁধতেছে তাদের সবাইকে এক ধরে তারপরে সেনাবাহিনী এই পদক্ষেপ নিয়েছে। সো বি কেয়ারফুল। যারা দেশের স্বার্থের বিরুদ্ধে, সেনাবাহিনী আজকে যে পদক্ষেপ নিয়েছে এটা দেশের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে, অস্তিত্বের স্বার্থে। এটার সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা দেশদ্রোহী, তারা গণশত্রু। তারা যদি নিজেদের আত্মহত্যা করতে চায় তাহলে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর চিন্তা করতে পারে।
আর যদি ভালোই ভালো থাকতে চায় ঘরে বসে থাকেও। এখন তাদের কাজ করার সময়, লেট দ্যাম ওয়ার্ক। যেই বাধা হয়ে দাঁড়াবে সেই শেষ হয়ে যাবে, এটুকু আমি বললাম। এটাই আমার আজকের শেষ কথা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।